হ্যালো স্টুডেন্টস, আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টার নিয়ে বা অধ্যায় নিয়ে চলে এসেছি। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদ রাজ্য। এর আগে আমরা দুটো চ্যাপ্টার পড়েছি। সেই দুটো চ্যাপ্টার কী কী বলো তো? বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান মানে জীবের শ্রেণীবিন্যাস, এবং সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন মানে কোষচক্র এবং কোষ বিভাজন। সেটার এনসিইআরটি লাইন টু লাইন এবং তার ভেতরের লাইনের যে ইনার মিনিং, তার বিভিন্ন রকমের কনসেপ্ট, সেগুলো সবই আমি আলোচনা করেছি। আশা করি তোমরা সেগুলো দেখলে উপকৃত হবে। তো তারপরে আমরা যে এই চ্যাপ্টারটা শুরু করছি তার নাম হচ্ছে প্ল্যান্ট কিংডম। ক্লিয়ার? তো শুরু করা যাক। দেখো এই প্ল্যান্ট কিংডমে আমাদের কি আছে। তো আজকের হচ্ছে প্রথম লেকচার। এই প্রথম লেকচার প্রথমে আমরা এই যে প্ল্যান্ট কিংডমের বিভিন্ন ইন্ট্রোডাকশান আছে, মূলত বলতে গেলে বিভিন্ন রকমের শ্রেণীবিন্যাসের সিস্টেমগুলো রয়েছে দেওয়া, ঠিক আছে? সেগুলো পড়াবো, সেই সিস্টেমগুলোকে পড়াবো। আর কি পড়াবো? আর হচ্ছে অ্যালগি যে রাজ্যটা, সেই অ্যালগি রাজ্য সম্পর্কে বলবো। তো দেখা যাক তাহলে কি আছে। প্রথমে দেখো, তাহলে প্রথমে আমাদের টপিক কি না, প্ল্যান্ট কিংডম। প্ল্যান্ট কিংডম যদি বলতে হয় উদ্ভিদ রাজ্য। এই উদ্ভিদ রাজ্যকে আমরা কত ভাগে ভাগ করতে পারি বলতে পারবে? না, 5টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যালগি, একটা হলো ব্রায়োফাইট, একটা হলো টেরিডোফাইট, একটা হলো জিমনোস্পার্ম, একটা হলো অ্যাঞ্জিওস্পার্ম। এই 5টা ভাগে কিন্তু মূলত আমরা উদ্ভিদ রাজ্যকে ভাগ করি। অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। বোঝা গেল? এবং এই যে 5টা রাজ্য, এদের যে লাইফ সাইকেলটা কীরকমের ঘটে, জীবনচক্রটা কীরকমের ঘটে, ক্লিয়ার? জনুক্রমটা কীভাবে ঘটে, অল্টারনেশন অফ জেনারেশন মানে জনুক্রম, সেটা কীভাবে ঘটে সেটা বোঝাবো। কিন্তু কি না, মোটামুটি লাস্ট লেকচারটাতে বোঝাবো। যাই হোক, তো শুরু করা যাক। তো ইন দ্য প্রিভিয়াস চ্যাপ্টার, আগের যে অধ্যায়, সেখানে আমরা কি দেখেছি? উই লুকড অ্যাট ব্রড ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম আন্ডার দ্য সিস্টেম প্রপোজড বাই হুইটেকার। হুইটেকার বলে একজন বিজ্ঞানী 1969 খ্রিস্টাব্দে যে শ্রেণীবিন্যাসটা তিনি আবিষ্কার করেছিলেন, সেখানে আমরা বিভিন্ন ধরনের জীবেদের সম্পর্কে পড়েছি। হোয়ার ইন হি সাজেস্টেড দ্য 5 কিংডম ক্লাসিফিকেশান, সেখানে তিনি কি বলেছেন না 5 কিংডম ক্লাসিফিকেশান সম্বন্ধে বলেছেন। কে না, হুইটেকার। সেগুলো কী কী ছিল না, মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, অ্যানিমেলিয়া, প্ল্যান্টি। তাহলে মোনেরা বলতে কারা না, ব্যাকটেরিয়া যারা রাজ্য, আর ডিটেলে পড়া হয়েছে। তারপর কি প্রোটিস্টা, বুঝতে পারছো, প্রোটিস্টা রাজ্য। তারপরে ফাঙ্গি মানে ছত্রাক রাজ্য। এই অ্যানিমেলি এবং প্ল্যান্টি দুটো আলাদা চ্যাপ্টার, সেটা অ্যানিম্যাল কিংডম, প্ল্যান্ট কিংডম। সেখানে আমরা অনেক বেশি ডিটেলে পড়বো। কিন্তু এখন আমরা যে চ্যাপ্টার মানে যে রাজ্যটা ডিটেলে পড়বো সেটাও কিন্তু প্ল্যান্টি, ক্লিয়ার, বা উদ্ভিদ রাজ্য। ইন দিস চ্যাপ্টার উই উইল ডিল ইন ডিটেল উইথ ফার্দার ক্লাসিফিকেশন উইদিন কিংডম প্ল্যান্টি, পপুলারলি নোন অ্যাজ প্ল্যান্ট কিংডম সম্পর্কে পড়বো। বোঝা গেল? এরপর দেখো, উই মাস্ট স্ট্রেস হিয়ার দ্যাট আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্ল্যান্ট কিংডম হ্যাজ চেঞ্জ ওভার টাইম। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমাদের উদ্ভিদ রাজ্য সম্পর্কে যে ধারণাটা, সেটা কিন্তু দিনে দিনে কিন্তু বদলেছে। কেন বদলেছে বলছে না, ফাঙ্গি অ্যান্ড মেম্বার্স অফ মোনেরা অ্যান্ড প্রোটিস্টা হ্যাভিং সেল ওয়াল হ্যাভ নাও বিন এক্সক্লুডেড ফ্রম প্ল্যান্টি, দো আর্লিয়ার ক্লাসিফিকেশান প্লেসড দেম ইন দ্য সেম কিংডম। যখন মনে করো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশানে মনে করো পড়িয়েছিলাম যে একজন বিজ্ঞানী, তার নাম ছিল কি বলো তো, লিনিয়াস বলে একজন বিজ্ঞানী ছিলেন। লিনিয়াস বলেন একজন বিজ্ঞানী ছিলেন। তিনি কি ছিলেন না, তিনি হচ্ছে টু কিংডম ক্লাসিফিকেশান করেছিলেন। টু কিংডম ক্লাসিফিকেশান করেছিলেন। সেই টু কিংডম ক্লাসিফিকেশান যেটা ছিল, সেই টু কিংডম ক্লাসিফিকেশান যেটা ছিল, সেখানে দুটো রাজ্যকে নিয়ে তিনি বলেছিলেন। একটা কি ছিল, একটা ছিল উদ্ভিদ রাজ্য নিয়ে বলেছিলেন। একটা হচ্ছে উদ্ভিদ রাজ্য, আরটা হচ্ছে প্রাণী রাজ্য। উদ্ভিদ রাজ্য উদ্ভিদ রাজ্যের মধ্যে কারা পড়তো না, যাদের সেল ওয়াল আছে, সেল ওয়াল যাদের প্রেজেন্ট ছিল, তাদেরকে আমি উদ্ভিদ রাজ্যে বলতে পারি। আর প্রাণী রাজ্যে কাদের বলতে পারি, যাদের উদ্ভিদ রাজ্য, তাদের ক্ষেত্রে সেল ওয়াল মানে কোষ প্রাচীর, তারা কিন্তু এটা কিন্তু অ্যাবসেন্ট ছিল। সেটার উপর ভিত্তি করে তিনি কিন্তু এটাকে ভাগড়া করেছিলেন। তো দেখো, সেল ওয়াল, তো তাহলে এখন কি উদ্ভিদ রাজ্যের মধ্যে আমার সমস্ত যে প্ল্যান্ট কিংডমের মধ্যে যারা আছে সেটা পড়বে অবশ্যই। প্ল্যান্টগুলো সবাই পড়বে। কিন্তু এছাড়াও দেখো, বিভিন্ন রকমের মোনেরা বলতে ব্যাকটেরিয়া যারা, এদের যে কোষ প্রাচীর থাকে, এদের কোষ প্রাচীর থাকে পেপটাইডো গ্লাইকান, এদের কোষ প্রাচীর থাকে, তাই না? তারপরে কি আছে, মোনেরা গেল। তারপরে যে কি আছে, তারপরে আছে প্রোটিস্টা। যে কিছু কিছু প্রোটিস্টা, যেমন আমি যদি এক্সাম্পল দিই তাহলে কী বলো দেখি, ডায়ানোফ্লাজেলেট,
ফ্ল্যাজেলেট। তাহলে এগুলো এগুলো কি, এগুলোর কী রয়েছে, কোষ প্রাচীর রয়েছে সেলুলোজ নির্মিত। আবার যদি বলি যে ফাঙ্গির ক্ষেত্রে কী থাকে, ফাঙ্গির ক্ষেত্রে কাইটিন নির্মিত থাকে, কাইটিন নির্মিত সেল ওয়াল থাকে। তাহলে ফাঙ্গি, এই সমস্ত প্রোটিস্টা, এই সমস্ত মনেরা সবই কিন্তু এই উদ্ভিদের রাজ্যের মধ্যে চলে এলো। তাহলে কিন্তু আমরা কি দেখেছি না, তখন আরও অনেক কিছুর উপরে ভিত্তি করে, যেমন ধরো প্ল্যান্টরা সবাই ইউক্যারিওট, কিন্তু মনেরা প্রোক্যারিওট, তাহলে এদেরকে আলাদা রাজ্যে রাখতে হবে। শুধুমাত্র কোষ প্রাচীর আছে বলে সেটাই তো ব্যাপার নয়। এরা যেমন কী হয়, বহুকোষী হয়, প্রোটিস্টারা কিন্তু এককোষী ইউক্যারিওট হয়, তাহলে সেরকম রাখতে হবে। প্ল্যান্টরা যেমন কী হয়, অটোট্রফিক, নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, কিন্তু ফাঙ্গিতে যারা হয়, যারা ফাঙ্গি ছত্রাক হয়, তারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। তো এই সমস্ত জিনিসগুলো যখন আমি কনসিডার করছি, এই যে তিনটা গ্রুপকে প্ল্যান্টের সঙ্গে রাখতে পারছি না, তখন এই তিনটা গ্রুপকে কিন্তু আমি আলাদা করে পৃথক করে রাখছি এবং প্ল্যান্ট থেকে, প্ল্যান্ট কিংডম বা উদ্ভিদ রাজ্য থেকে দূরে নিয়ে চলে যাচ্ছি। বোঝা গেল আশা করা যায়। এরপরে কী বলছে দেখো, সো দ্য সায়ানোব্যাকটেরিয়া মানে নীলাভ সবুজ শৈবাল, দ্যাট রেফার টু এস ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল যাকে বলা হয়, আর নট অ্যালগি এনিমোর। এটা কিন্তু অ্যালগি নয়, কেন? এটা প্রোক্যারিওট। তো প্রোক্যারিওট কী করে সম্ভব? এটা তো প্রোক্যারিওট। তাহলে প্রোক্যারিওটের সঙ্গে কী করে আমি ইউক্যারিওটকে রাখতে পারবো বলো? প্রোক্যারিওটের সঙ্গে ইউক্যারিওটকে রাখতে পারবো বা রাখতে পারবো না? ইন দিস চ্যাপ্টার উই উইল ডিসক্রাইব কী সম্বন্ধে পড়বো? অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম আন্ডার প্ল্যান্টিতে পড়বো। বোঝা গেল। এরপর দেখো, লেট আস অলসো লুক অ্যাট ক্লাসিফিকেশন উইদিন অ্যাঞ্জিওস্পার্ম টু আন্ডারস্ট্যান্ড সাম অফ দ্য কনসার্নস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ক্লাসিফিকেশন সিস্টেম। তাহলে আমরা অ্যাঞ্জিওস্পার্মের মধ্যেও বিভিন্ন রকমের যে শ্রেণীবিন্যাস, সেটা একটু বোঝার চেষ্টা করব, যাতে আমরা বুঝতে পারি যে কী ক্লাসিফিকেশান, যে শ্রেণীবিন্যাসগুলো করা হয়েছিল কিসের উপর ভিত্তি করে করা হয়েছে। প্রথমে কি না, দ্য আর্লিয়েস্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশান ইউজড ওনলি গ্রস সুপারফিশিয়াল মরফোলজিক্যাল ক্যারেক্টার। যে প্রথমের দিকে যখন অত উন্নত ছিল না, তখন কি করা হতো, গ্রস সুপারফিশিয়াল মরফোলজিক্যাল ক্যারেক্টার মানে কি না, বিভিন্ন রকমের যে বাহ্যিক যে গঠন, বাহ্যিক যে আচার আচরণ, সেগুলোর উপরে ভিত্তি করে কিন্তু ক্লাসিফিকেশন করতাম, শ্রেণীবিন্যাস করতাম। যেমন কী রকমের বাহ্যিক না, হ্যাবিট, সে কোথায় বসবাস করছে, তার রঙটা কেমন গায়ের, তার নাম্বার তার সংখ্যাটা কীরকম রয়েছে, তার পাতার যে আকার সেটা কীরকম, এগুলোর উপরে ভিত্তি করে করতাম। ক্লিয়ার? দে ওয়ার বেসড মেনলি অন ভেজিটেটিভ ক্যারেক্টার অর অন দ্য অ্যান্ড্রোসিয়াম স্ট্রাকচার। তাহলে এগুলো কিসের উপর ভিত্তি করে করা হতো, কিসের মানে উদ্ভিদদেরকে না, ভেজিটেটিভ ক্যারেক্টার বলতে কোনগুলো না, যে বিভিন্ন রকমের অঙ্গজ বৈশিষ্ট্য সেগুলো, অর অন দ্য অ্যান্ড্রোসিয়াম স্ট্রাকচার বলতে ওই যে মানে বিভিন্ন রকমের যে উদ্জীবেদের যে যৌন অঙ্গ থাকে পুরুষদের, সেটাকে বলা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, সহজভাবে বলতে গেলে। সেগুলোর স্ট্রাকচারের উপরে ভিত্তি করে কিন্তু লিনিয়াস কিন্তু এইটা করেছিলেন। সার্চ সিস্টেমকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল বলতে এক কথায় কৃত্রিম, ঠিক আছে, কৃত্রিম শ্রেণীবিন্যাস, আর্টিফিশিয়াল সিস্টেমের শ্রেণীবিন্যাস তিনি কিন্তু করেছিলেন। দে সেপারেটেড দ্য ক্লোজলি রিলেটেড স্পিসিস সিন্স দে ওয়্যার বেসড অন এ ফিউ ক্যারেক্টারিস্টিক। বিভিন্ন রকমের কাছাকাছি অবস্থান করে, মানে অনেক কাছাকাছি আছে, মানে কাছাকাছি এবং রিলেটেড, সেগুলো কিন্তু এভাবে আর্টিফিশিয়ালের মাধ্যমে আলাদা করতে পেরেছিলেন। এটা তার একটা কি বলতে পারো যে একটা বেনিফিট। কিন্তু এছাড়াও দেখো আর্টিফিশিয়াল সিস্টেম কী ভুলগুলো করেছিল না, এরা কি করেছিল না, আর্টিফিশিয়াল সিস্টেম গিভ ইকুয়াল ওয়েটেজ টু ভেজিটেটিভ অ্যান্ড সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল সিন্স উই নো দ্যাট অফেন দ্য ভেজিটেটিভ ক্যারেক্টার্স আর মোর ইজিলি এফেক্টেড বাই এনভায়রনমেন্ট। তিনি কি করেছিলেন না, তিনি হচ্ছে এই ভেজিটেটিভ ক্যারেক্টার যেগুলো হয়, যে ভেজিটেটিভ ক্যারেক্টারকে বেশি মানে ভেজিটেটিভ ক্যারেক্টার বলতে বিভিন্ন যে অঙ্গজ বৈশিষ্ট্য, আর হচ্ছে সেক্সুয়াল ক্যারেক্টার বলতে মানে বিভিন্ন রকমের যে যৌন বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে তিনি সমান গুরুত্ব দিয়েছিলেন। তো সেই বৈশিষ্ট্যকে যদি তিনি সমান গুরুত্ব দেন, তখন কি হচ্ছে না, যে ভেজিটেটিভ ক্যারেক্টারগুলো, অঙ্গজ ক্যারেক্টারগুলো, সেগুলো দুর্বল হয়। সেই দুর্বল হওয়ার জন্য সেগুলো প্রাকৃতিক পরিবেশ দ্বারা সহজে আক্রান্ত হয়, এবং প্রাকৃতিক পরিবেশ দ্বারা সহজে আক্রান্ত হবার ফলে কি হচ্ছে, সেটা ঠিক হচ্ছে না। তাহলে কী করা উচিত ছিল, আমাদের যে সেক্সুয়াল ক্যারেক্টারটা সেটা কিন্তু সবসময় বেশি গুরুত্ব দেওয়া দরকার, কারণ সেটা কিন্তু অনেক সময় কনস্ট্যান্ট থাকে। ক্লিয়ার? সেটা হচ্ছে প্রাকৃতিক যে পরিবেশ, সেটা দ্বারা সহজে হার্মফুল কিন্তু হয় না। বোঝা গেল? অ্যাজ এগেনস্ট দিস, তাহলে এটার বিরুদ্ধে তাহলে এটাকে তো কিছু বদলাতে হবে। এরপরে কী এলো না, ন্যাচারাল ক্লাসিফিকেশান সিস্টেম। ক্লিয়ার? ন্যাচারাল ক্লাসিফিকেশান মানে প্রাকৃতিক যে শ্রেণীবিন্যাসের যে একটা সিস্টেম নিয়ে আসা হলো, পদ্ধতি নিয়ে আসা হলো।
ডেভেলপড হুইচ আর বেসড অন ন্যাচারাল অ্যাফিনিটিস। ন্যাচারাল অ্যাফিনিটি মানে কি, প্রাকৃতিক যে প্রবণতা কোনো একটা জীবের, সেগুলোর উপরে ভিত্তি করে বিভিন্ন অর্গানিজম, অ্যামাং অর্গানিজম, অ্যান্ড কনসিডার, এবং কোনগুলোকে সেটা কনসিডার করলো, নট অনলি দ্য এক্সটার্নাল ফিচার, বাইরের দিকের বাহ্যিক যে জিনিস সেটাই শুধুমাত্র তারা করলেন তা নয়, এছাড়াও তারা কী করলেন না, বিভিন্ন রকমের ইন্টারনাল ফিচার, যে অভ্যন্তরীণ যে বিভিন্ন রকমের গঠন, সেই বিভিন্ন রকমের অভ্যন্তরীণ গঠনগুলোও দেখলেন, যেমন কি আল্ট্রাস্ট্রাকচার মানে সূক্ষ্ম গঠন, অ্যানাটমি বলতে কি, ভিতরে যে বিভিন্ন রকমের যে কীভাবে সমস্ত জিনিসগুলো অবস্থান করছে, ঠিক আছে, এমব্রায়োলজি মানে বিভিন্ন রকম যে এমব্রায়োটা কীভাবে তৈরি হয় তাদের সেই জীবেদের, ঠিক আছে, ফাইটোকেমিস্ট্রি বিভিন্ন যে শরীরের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদ্ধতিগুলো করছে সেগুলো, এই সমস্ত বিভিন্ন মাইনিউট জিনিস মানে খুবই সূক্ষ্ম জিনিসগুলোকে নিয়ে তারা কিন্তু এই ন্যাচারাল সিস্টেমটা করেছিলেন। সাচ ক্লাসিফিকেশন ফর ফ্লাওয়ারিং প্ল্যান্টস ওয়াজ গিভেন বাই জর্জ বেনথাম এবং জোসেফ ডাল্টন হুকার। এই যে ক্লাসিফিকেশান সেটা কে দিয়েছিল, বেনথাম এবং হুকার, বোঝা গেল। এরপর 3 নম্বর যেটা আসছে সেটাকে আমরা কি বলবো না, ফাইলোজেনিক ক্লাসিফিকেশান সিস্টেম। ফাইলোজেনিক বলতে কাকে বলা হচ্ছে না, অভিব্যক্তি বা জাতিজনিগত দিক থেকে যে শ্রেণীবিন্যাসটা করা হয়েছিল, শ্রেণীবিন্যাসের পদ্ধতি করা হয়েছিল, এটা কিসের উপর ভিত্তি করে না, ইভলিউশনারি রিলেশনশিপস বিটুইন দ্য ভেরিয়াস অর্গানিজমস আর অ্যাকসেপ্টেবল। এতে এই যে ফাইলোজেনিক যে ক্লাসিফিকেশান সিস্টেম, যেটা সেই ফাইলোজেনিক ক্লাসিফিকেশান সিস্টেম কিসের উপর ভিত্তি করে করা হয়েছিল না, ইভলিউশনারি রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়াস অর্গানিজম, যে বিভিন্ন জীবেদের মধ্যে যে যে কি না অভিব্যক্তিগত যে সম্পর্কগুলো রয়েছে, সেই অভিব্যক্তিগত সম্পর্কগুলোকে বিভিন্ন অর্গানিজমগুলোকে মানে ভিত্তি করে কিন্তু এই ফাইলোজেনিক ক্লাসিফিকেশান সিস্টেমটা তিনি তৈরি করেছিলেন। দিস অ্যাজিউমস দ্যাট অর্গানিজমস বিলঙ্গিং টু দ্য সেম ট্যাক্সা হ্যাভ এ কমন অ্যানসিস্টার। তিনি কী করেছিলেন না, যে বিভিন্ন রকমের যে জীবেরা যেটা একটা একই ট্যাক্সার মধ্যে পড়ে, তাদের মধ্যে কিন্তু একটা কমন অ্যানসিস্টার মানে তার একটা মানে কমন বলতে একটা সাধারণ কিন্তু একটা কী রয়েছে, সাধারণ একটা পূর্বপুরুষ রয়েছে, সেটার উপর ভিতরে একটা সাধারণ পূর্বপুরুষ রয়েছে, একটা সাধারণ পূর্বপুরুষ সেখান থেকে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে আর কি, সেটার উপরে ভিত্তি করে কিন্তু এই ক্লাসিফিকেশানে ফাইলোজেনিক রিলেশনশিপের উপরে ভিত্তি করে কিন্তু করা হয়েছিল। উই নাও ইউজ ইনফরমেশান ফর মেনি আদার সোর্সেস টু হেল্প টু রিজলভ ডিফিকাল্টিজ ইন ক্লাসিফিকেশান। বিভিন্ন অন্যান্য যে অনেক উৎস থেকে কিন্তু আমরা এটাকে নিই, এই আমাদের বিভিন্ন রকমের যে ক্লাসিফিকেশানের যে মানে জটিলতাগুলোকে দূর করবার জন্য। দিস বিকাম মোর ইম্পর্ট্যান্ট হোয়েন দেয়ার ইজ নো সাপোর্টিং ফসিল এভিডেন্স। এগুলো কখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলো দেখি, যখন কোনো রকম কিন্তু জীবাশ্মগত প্রমাণ পাওয়া যায় না। যেমন কীরকম না, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি কোনটাকে বলা হচ্ছে, হুইচ ইজ নাও ইজিলি ক্যারিড আউট ইউজিং কম্পিউটার ইজ বেসড অন অল অবজারভেবল ক্যারেক্টারিস্টিক। আমরা কি বাইরে থেকে যে সমস্ত ক্যারেক্টারগুলো, যে সমস্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করতে পারছি, সেই অবজারভেবল ক্যারেক্টারিস্টিক্সগুলোকে আমরা কম্পিউটারের মধ্যে স্টোর করে কিন্তু রাখতে পারছি। এছাড়াও আমরা কী করছি, বিভিন্ন ধরনের যে নাম্বার মানে সংখ্যা এবং কোড ব্যবহার করছি, আর অ্যাসাইন টু অল দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য ডেটা আর দেন প্রপোজ। এই বিভিন্ন নাম্বার কোড এগুলো ব্যবহার করে কিন্তু এগুলো কিন্তু আমরা করছি তৈরি। ইন দিস ওয়ে ইচ ক্যারেক্টার ইজ given equal importance and at the same time hundreds of characters can be considered। এবং এই যে আমরা নিউমেরিক্যাল ট্যাক্সোনমির মাধ্যমে আমরা বিভিন্ন নাম্বার কোড কম্পিউটার এগুলোর ব্যবহারের মাধ্যমে বিভিন্ন রকমের যে উৎসগুলোকে স্টোর করছি, এবং এর ফলে কিন্তু আমরা অনেক যে বৈশিষ্ট্যগুলোকে একশো বৈশিষ্ট্যগুলোকে সেগুলো আমরা একসঙ্গে রেখে কিন্তু কনসিডার করে কিন্তু ক্লাসিফিকেশান কিন্তু করতে পারছি। বোঝা গেল? তাই এটাকে নিউমেরিক্যাল ট্যাক্সোনমির একটা গুরুত্ব ভালো বলতে পারো তোমরা। হলো, এবার আছে সাইটোট্যাক্সোনমি বলতে কী বোঝানো হচ্ছে না, দ্যাট ইজ বেসড অন সাইটোলজিক্যাল ইনফরমেশান। লাইক সাইটোলজিক্যাল ইনফরমেশান বলতে কী রকমের না, কোনো কোষটোষ নয়, সাইটোলজি আমরা কোষটোষ ভাবি কিন্তু কোষ নয়, ক্রোমোজোমের যে সংখ্যা, ক্রোমোজোম নাম্বার, স্ট্রাকচার, তার যে গঠন, বিহেভিয়ার, তার যে কী রকমের আচরণ, এগুলোর উপরে ভিত্তি করে কিন্তু আমরা সাইটোট্যাক্সোনমি করছি। আর কেমোট্যাক্সোনমি কিসের উপর ভিত্তি করে করা হচ্ছে, দ্যাট ইজ ইউজ দ্য কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অফ দ্য প্ল্যান্ট টু রিজলভ কনফিউশন। এটা কিসের উপর ভিত্তি করে করা হচ্ছে কেমোট্যাক্সোনমিটা, না বিভিন্ন রকমের যে রাসায়নিক যে বিভিন্ন উপাদান কোনো একটা গাছের মধ্যে সেগুলোকে ব্যবহার করে কিন্তু আমরা আমাদের যে কনফিউশন বা আমরা আমাদের যে
ক্লাসিফিকেশান সেগুলো কিন্তু করছি। আর অলসো ইউজিং ট্যাক্সোনমিক ডিজিটেস। তাহলে কী কী ট্যাক্সোনমি ব্যবহার করে? নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, যেন কম্পিউটার কোড নাম্বার এগুলো ব্যবহার করে করা হবে। সাইট ও ক্রোমোজোমের নাম্বার, স্ট্রাকচার, বিহেভিয়ার এগুলোর উপরে ভিত্তি করে করা হবে। আর কেমো ট্যাক্সোনমি কি না, কেমো ট্যাক্সোনমি কিন্তু বিভিন্ন রকমের কি না, বিভিন্ন রকমের কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট মানে রাসায়নিক যে উপাদান সেগুলোর উপরে ভিত্তি করে কিন্তু করা হবে। বোঝা গেল। এরপর কি আসছে? এরপর আসছে কিন্তু অ্যালগি। অ্যালগি বলতে কারা না, শৈবাল যারা। তো অ্যালগি আর ক্লোরোফিল বিয়ারিং সিম্পল থ্যালোয়েড অটোট্রপিক অ্যান্ড লার্জলি অ্যাকোয়াটিক বোথ ফ্রেশ অ্যান্ড ম্যারিন অর্গানিজমস। তো বলছে কি না, অ্যালগি কাদের বলবো না, অ্যালগি আর ক্লোরোফিল বিয়ারিং মানে যাদের মধ্যে কী থাকবে, ক্লোরোফিল থাকবে। যেহেতু উদ্ভিদ রাজ্য মানে সবাই খাদ্য তৈরি করতে পারে বাবু, তাই ক্লোরোফিল থাকলে তবে খাদ্য তৈরি করতে পারবে। বিভিন্ন রকম পিগমেন্ট থাকলে এক কথায় বলতে গেলে, তাই ক্লোরোফিল রয়েছে এদের। এরা সিম্পল হয়, থ্যালোয়েড হয়। থ্যালোয়েড বলতে কি না, এদের যে দেহ সেখানে পাতা কাণ্ড, ঠিক আছে, ডালপালা এগুলোকে তোমরা আলাদা করে বুঝতে পারবে নি, বুঝতে পারছো? সেটাকে বলে যে থ্যালোয়েড স্ট্রাকচার। সিম্পল একদম, পুরো একদম কোনো ব্যাপার নেই। অটোট্রপিক কেন না, নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে ক্লোরোফিল যেহেতু আছে। লার্জলি অ্যাকোয়াটিক বলতে এরা জলে বসবাস করে, যেমন কি না বোথ ফ্রেশ ওয়াটার অ্যান্ড ম্যারিন অর্গানিজম। এরা কী থাকে, এরা হচ্ছে স্বাদু জলেও থাকে এবং যে সমুদ্রের জল, সেই সমুদ্রের জলেও কিন্তু অবস্থান করে। সেগুলো হচ্ছে শৈবাল। বোঝা গেল। দে অকার ইন এ ভ্যারাইটি অফ আদার হ্যাবিটাটস। এরা অন্যান্য যে মানে বাসস্থান সেখানেও থাকতে পারে, যেমন কি না ময়েস্ট স্টোন বলতে কি না, বিভিন্ন রকমের যে পাথরগুলো পড়ে থাকে সেখানে। সয়েলস মানে মাটি। উড বলতে কাঠ, সেখানেও কিন্তু পাওয়া যায় এগুলোকে। সাম অফ দেম অলসো অকার ইন অ্যাসোসিয়েশন উইথ ফাঙ্গির সঙ্গে অ্যাসোসিয়েশন হয়ে শৈবালগুলো কী গঠন করে, লাইকেন গঠন করে। অ্যানিমেলের সঙ্গে অ্যাসোসিয়েশন হয়ে, প্রাণীর সঙ্গে অ্যাসোসিয়েশন হয়ে কী করে না, অ্যাসোসিয়েশন করতে পারে, যেমন কি স্লথ বিয়ার। তাহলে স্লথ বিয়ার যেগুলো রয়েছে সেই স্লথ বিয়ারের সঙ্গে শৈবালটা মানে একসঙ্গে মিথজীবিতা হিসেবে থাকতে পারে। আবার কোনো একটা সেই ফাঙ্গি বলতে ছত্রাক, সেই ছত্রাকের সঙ্গে অ্যাসোসিয়েশন মিথজীবিতা থেকে কী করতে পারে, লাইকেন উৎপন্ন করতে পারে। আর একটা আমরা কী বলেছি বলো দেখি, যে বিভিন্ন রকম ব্যক্তবীজী উদ্ভিদ জিমনোস্পার্মের মূলের সঙ্গে ছত্রাক, সেটা তো আলাদা, সেটা ছত্রাকের সঙ্গে বাদ দাও, সেটা অ্যালগি নয়। তো অ্যালগির সঙ্গে এখানে দুটোই কিন্তু, যে একটা লাইকেন আর একটা হচ্ছে স্লথ বিয়ার। ক্লিয়ার? বোঝা গেল। আর একটা কি না, দ্য ফর্ম অ্যান্ড সাইজ অফ অ্যালগি ইজ হাইলি ভ্যারিয়েবল। এই যে এদের যে অ্যালগির যে ফর্মটা এবং যে মানে সাইজটা, এটা কিন্তু হাইলি ভ্যারিয়েবল। কেন বলছে? কারণ দেখো বলছে রেঞ্জিং টু কলোনিয়াল ফর্মস লাইক ভলবক্স, কলোনির মতো গঠন সৃষ্টি করে, কলোনি, ঠিক আছে। সেই কলোনিয়াল যে স্ট্রাকচার ভলবক্স, পরের কথায় বলছে ভলবক্সের স্ট্রাকচার আছে, দেখো কলোনির মতো গঠন করে, কলোনি এরকম কলোনি, সেই কলোনির মতো যে স্ট্রাকচার, সেই কলোনিয়াল, এটাকে কলোনিয়াল স্ট্রাকচার বলে এরকম গঠনকে। কলোনিয়াল স্ট্রাকচারের উদাহরণ কি না, ভলবক্স। সেখান থেকে ফিলামেন্টাস লাইক ফর্ম, ফিলামেন্টাস মানে ফিলামেন্টের মতো, মানে এরকম ফিলামেন্টগুলো এরকম যুক্ত হয়ে ফিলামেন্টাস স্ট্রাকচার গঠন করে। এই ফিলামেন্ট ফর্ম যেমন কি ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, ঠিক আছে, এগুলোও কিন্তু হতে পারে। ফিলামেন্টাস ফর্ম যেমন হচ্ছে ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, এগুলোও কিন্তু হতে পারে। এই দেখো, এটা ফিলামেন্টাস ফর্ম হচ্ছে ইউলোথ্রিক্স, ফিলামেন্টের মতো এরকম একটা ফিলামেন্ট, আরেকটা ফিলামেন্ট, আরেকটা ফিলামেন্ট, এরকম ফিলামেন্টাস স্ট্রাকচার, ফিলামেন্টের মতো গঠন কিন্তু হতে পারে। এ ফিউ ম্যারিন ফর্মস আছে স্কেলস বলতে একটা হচ্ছে বিশেষ একটা বিশেষ একটা শৈবাল। সেই শৈবালটা কী হয় না, ফর্ম ম্যাসিভ প্ল্যান্ট বডি, অনেক বড়, অনেক বিস্তৃত, অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে কিন্তু গঠন করতে পারে। তার জন্য বললো হাইলি ভ্যারিয়েবল বলতে এটা ছোটো কলোনির মতো গঠন, সেটা কি যেমন ভলবক্স, সেটাও হতে পারে। ফিলামেন্টের মতো গঠন যেমন ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, এটাও হতে পারে। আবার অনেক বড় কেল্প হতে পারে, সেটাই বললো। ক্লিয়ার? বোঝা গেল? এই উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে, বুঝতে পারলে? যদি বলে যে কলোনিয়াল কি একটা ফর্মের নাম বলো, তাহলে তুমি বলবে ভলবক্স। তুমি যদি ফিলামেন্টের মতো গঠন বলো, তাহলে তুমি বলবে ইউলোথ্রিক্স। তুমি যদি বলে যে তোমাকে ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা এরকম বললে কিন্তু, আর ম্যাসিভ স্ট্রাকচার বললে কেল্প। বোঝা গেল? দ্য অ্যালগি রিপ্রোডাকশনের কথা আসছে, তো যে কোনো জীব তিনভাবে করে, একটা ভেজিটেটিভ অঙ্গজ, একটা অ্যাসেক্সুয়াল অযৌন, একটা সেক্সুয়াল যৌন। এই তিনটি পদ্ধতির মাধ্যমে কিন্তু কী করে না, জনন সম্পন্ন করে। ভেজিটেটিভ রিপ্রোডাকশান ইজ বাই ফ্র্যাগমেন্টেশন মানে কি, কোনো একটা ধর একটা অ্যালগি আছে, এটা একটা অ্যালগি, এটা জিনিস কেটে গেলো, এখানে কেটে গেলো, সেখান থেকে কিন্তু আবার পুনরায় সে পুরো অ্যালগিটা তৈরি হয়ে গেল। এটাকে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন বলে। ইচ ফ্র্যাগমেন্ট ডেভেলপস ইন্টু, প্রত্যেকটা যে খণ্ড সেটা কী হয়, ডেভেলপস ইন্টু এ থ্যালাস, সেটাও কিন্তু একটা বড় আবার থ্যালাস কিন্তু গঠন করে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান ইজ বাই দ্য প্রোডাকশান অফ ডিফারেন্ট টাইপস অফ স্পোর। এই যে তাহলে এটা কি, এর অঙ্গজ।
এবারে অযৌন যেটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা, সেটা কিসের উপরে ভিত্তি করে ইজ বাই দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট টাইপস অফ স্পোর, কি না বিভিন্ন রকমের যে স্পোর গঠন করার মাধ্যমে, স্পোর তৈরি করে, রেণু তৈরি করার মাধ্যমে কিন্তু এরা কী করে, অযৌন জনন সম্পন্ন করে। দ্য মোস্ট কমন বিং দ্য জুস্পোর, জুস্পোর বলে ধরো এটা একটা স্পোর, এরকম একটা স্পোর তৈরি করলো, এই স্পোরের মধ্যে এরকম ফ্ল্যাজেলা থাকে, ফ্ল্যাজেলা থাকলে কী করতে পারবে, সেই স্পোরটা মুভ করতে পারবে, এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারবে, চলনশীল হবে। যেগুলো যেমন বেশি মোস্ট কমন, সবচেয়ে বেশি যে মানে সাধারণ যেটা, সেটা কিন্তু জুস্পোরই হয়। বোঝা গেল। দে আর ফ্ল্যাজেলেটেড, মানে মোটাইল, ফ্ল্যাজেলা থাকলে কী হবে, সেটা চলনে সক্ষম হবে, মোটাইল হবে। অ্যান্ড অন জার্মিনেশন গিভ রাইজ টু নিউ প্ল্যান্ট, এবং এখান থেকে জার্মিনেশন ঘটে তখন কিন্তু নিউ প্ল্যান্ট কিন্তু সৃষ্টি করতে পারবে, নতুন একটা উদ্ভিদ কিন্তু জার্মিনেশনের ফলে সৃষ্টি করতে পারবে। সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন টেক্স প্লেস থ্রু ফিউশন অফ টু গ্যামেট, দুটো গ্যামেটের মিলনের ফলেই তো কী হয়, যৌন জনন সম্পন্ন, একটা স্ত্রী একটা পুং। এবারে এই গ্যামেটগুলো কীরকম হতে পারে না, দিস গ্যামেট ক্যান বি ফ্ল্যাজেলেটেড, ফ্ল্যাজেলেটেড বলতে তার মধ্যে ফ্ল্যাজেলা থাকতে পারে, ফ্ল্যাজেলা থাকলে কী হবে, সেটা মোটাইল হতে পারে, মানে কি চলনশীল হতে পারে। অ্যান্ড সিমিলার ইন সাইজ, এরা কী হচ্ছে, একই রকমের যে গঠন, একই রকমের যে সাইজ হতে পারে, যেমন ইউলোথ্রিক্স একটা উদাহরণ। একই রকম গঠন হলে সেটা আমরা কী বলি, আইসোগ্যামাস বলি। আবার কী হতে পারে, নন ফ্ল্যাজেলেটেডও হতে পারে। এই দুটো ধরো, দুটো এরকম সিমিলার ধরনের গ্যামেট, ঠিক আছে, এই দুজনেরই ফ্ল্যাজেলা থাকলে, অথবা কী হবে, দুটো গ্যামেট কারোরই ফ্ল্যাজেলা থাকবে না, নন মোটাইল হবে। সেটার উদাহরণ কি না, হচ্ছে নন মোটাইল, দুটাও কিন্তু, এটাও কিন্তু হতে পারে। বোঝা গেল। এবং বাট সিমিলার ইন সাইজ, কিন্তু তাদের কি এই গঠনের যে মানে আকারটা, সেটা কিন্তু একই। যেমন এটা উদাহরণ কি না, স্পাইরো কাইরা। বোঝা গেল। সাজ রিপ্রোডাকশন ইজ কল্ড আইসোগ্যামাস, এরকম রিপ্রোডাকশনে আইসোগ্যামাস বলে। তাহলে কী হবে, আকারটা এদের একই হবে, গঠনটা কী হবে, একই রকমের বৈশিষ্ট্য যখন থাকবে, তখন সেগুলোকে বলি আমরা আইসোগ্যামাস। ফিউশন অফ টু গ্যামেটস ডিসিমিলার ইন সাইজ অ্যাজ স্পিসিস অফ ইউডোরিনা ইজ টার্মড অ্যাজ আইসোগ্যামাস। তাহলে যখন ধরো একটা কেমন হবে, যে এদের যে স্পিসিস, তাদের যে মানে এই যে স্পোরগুলো বা স্পোর নয়, গ্যামেটগুলোর যখন আকারগুলো আলাদা, ধরো একটা এরকম হলো, একটা হচ্ছে এরকম হলো, ঠিক আছে, আকারগুলো যখন আলাদা হবে, বোঝা গেল, তখন সেগুলোকে বলবো আমরা অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাসের উদাহরণ কি না, উডোরিনা। আর ফিউশন বিটুইন ওয়ান নন মোটাইল, এবারে দেখো এই দুটোই কিন্তু হলে, দেখো এই দুটোই কিন্তু মোটাইল হবে, ঠিক আছে, অথবা এটা আকার আলাদা, এর আকার আলাদা, এই দুটোই নন মোটাইল হবে। কিন্তু উগেমাস কাকে বলবো না, একটা এই বড় যেটা হবে সেটা নন মোটাইল হবে, আর ছোটো যেটা হবে সেটা কিন্তু মোটাইল হবে। তাহলে কি না, ফিউশন অফ ওয়ান লার্জ বড় নন মোটাইল স্ট্রাকচার, এই যে নন মোটাইল, এটা যে গোল এটা প্রথমটা, এটা নন মোটাইল স্ট্রাকচার, ঠিক আছে, সেটা মানে স্ট্যাটিক, মানে এক জায়গায় অবস্থান করে, সেটা ফিমেল গ্যামেট হতে বেশিরভাগ জায়গায়। ফিমেল গ্যামেট মানে কি, স্ত্রীদের যে মানে গ্যামেট যেটা, সেটা। অ্যান্ড এ স্মলার, ছোটো, ঠিক আছে, এবং মোটাইল মেল গ্যামেট ইজ টার্মড অ্যাজ উগ্যামাস। এই যে ছোটো যে স্ট্রাকচার যেটা, সেটাকে আমরা কি বলবো, এই দুটো যে স্ট্রাকচার, এগুলোকে বলা হচ্ছে উগ্যামাস। যেমন ভলভক্স আর ফিউকাস। কী উদাহরণ হলো, ভলভক্স, ফিউকাস। তাহলে তোমাকে মনে রাখতে হবে আইসোগ্যামাসের উদাহরণ কি, আইসোগ্যামাস মোটাইল, আইসোগ্যামাস এগুলো মোটাইল, সেগুলোর উদাহরণ মনে রাখতে হবে আগে, সবার আগে। ক্লিয়ার? সেটা এমন হচ্ছে কি না, হচ্ছে ইউলোথ্রিক্স। যদি বলে নন মোটাইল স্পাইরোগাইরা। অ্যানাইসোগ্যামাস কারা করে, ইউডোরিনা। যদি বলে যে উগেমাস কারা, ভলভক্স, ফিউকাস। এগুলো কিন্তু মুখের মধ্যে থাকতে হবে, মানে বারবার ধরে লিখে প্র্যাকটিস করতে হবে উদাহরণগুলো। ক্লিয়ার? এরপরে দেখো যে বিভিন্ন এগুলো বলেছে, প্রথমে আমি দুটো বলেছি, গ্রিন এলগি কোনগুলো, একটা হচ্ছে ভলভক্স উদাহরণ দেওয়া হলো। তাহলে ভলভক্স কী কী ভলভক্সের বৈশিষ্ট্য পেলে বুঝতে পেরেছো, একটা কলোনিয়াল হয়, বুঝতে পেলে, আরেকটা উগেমাস হয়। এটা বেশি ভালো গঠন দেখতে পারেন। ইউলোথ্রিক্স হচ্ছে একটা উদাহরণ। ইউলোথ্রিক্স কী হয়, ইউলোথ্রিক্স কিন্তু ফিলামেন্টাস হয়, এবং কি হয়, ইউলোথ্রিক্স ফিলামেন্টাস হয়ে থাকে। বোঝা গেল যে ফিলামেন্টের মতো গঠন, এখানটা দেবে এই জায়গাটা করে লেখা ছিল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এরপরে আসছে, এইটা পরে বলছি, এখন ব্রাউন অ্যালগি পরেও তো এই ছবিটা বোঝাবো। তারপরে দেখো কি বলছে, এবারে অ্যালগি যে বিভিন্ন রকমের কী রয়েছে, একটা ইকোনমিক্যাল ইম্পর্টেন্স রয়েছে, সেই ইকোনমিক্যাল ইম্পর্টেন্স সম্পর্কে বলবে না। অ্যালগি আর ইউজফুল টু ম্যান ইন ভ্যারাইটি অফ ওয়েস, বিভিন্ন রকমের কাজে কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অ্যাটলিস্ট হাফ অফ দ্য টোটাল কার্বন ডাইঅক্সাইড, দেখো হাফ অফ, মানে 50% যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন, সংবন্ধন যেটা হয় অন আর্থ ইজ ক্যারিড আউট বাই অ্যালগি থ্রু ফটোসিনথেসিস বলতে ফটোসিনথেসিসের মাধ্যমে প্রায় 50% কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু অ্যালগিরা করে। বোঝা গেল? বিং ফটোসিনথেটিক দে ইনক্রিজ দ্য লেভেল অফ ডিজলভ অক্সিজেন ইন দেয়ার ইমিডিয়েট এনভায়রনমেন্ট, এবং ফটোসিনথেসিস হওয়ার জন্য এরা কী করতে পারে, অক্সিজেন যেটা, সেটা কিন্তু তার চারপাশের পরিবেশে কিন্তু কী করতে পারে না, সেটাকে ডিজলভ করতে পারে, ঠিক আছে, সেটাকে
ডিসলভ করতে পারে, ডিসলভ ইনক্রিজ করতে পারে, বোঝা গেল। ইন ইমিডিয়েট এনভায়রনমেন্ট দে আর অফ প্যারামাউন্ট ইম্পর্ট্যান্ট অ্যাজ প্রাইমারি প্রডিউসার অফ এনার্জি কম্পাউন্ড। এরা কি প্রাইমারি প্রডিউসার অফ এনার্জি রিচ কম্পাউন্ড। এটি বিভিন্ন রকমের যে শক্তি সংগ্রহকারী বিভিন্ন রকমের বস্তু তৈরি করতে সাহায্য করে। হুইচ ফর্ম দ্য বেসিক ফুড সাইকেল অফ অল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল। বিভিন্ন রকমের যে জলজ উদ্ভিদ, জলজ জীব, সেই জলজ জীবের কিন্তু মানে মূল খাদ্যের উৎস কিন্তু অ্যালগি, না কি না অ্যালগি বা গাছ, সেই গাছকে আছে কোনো একটা ফাইটোপ্ল্যাঙ্কটনকে জুপ্ল্যাঙ্কটনকে ছোটো মাছকে বড় মাছ, এরকম করে তো পুরো ঘটনাটা মানে চক্রাকারে আবর্তন করে। তাহলে মূল যে খাদ্যের উৎস, সেই প্রাইমারি যে প্রডিউসার অফ এনার্জি, সেটা কিন্তু এই সেই অ্যাকোয়াটিক যে অ্যানিম্যালগুলো, সেটা কিন্তু এই উদ্ভিদগুলো, বোঝা গেল অ্যালগিগুলো। মেনি স্পিসিস কী উদাহরণ দিয়েছে দেখো, পরফাইরা, ল্যামিনেরিয়া, সারগাসাম। তাহলে এই যে বিভিন্ন রকমের যে উদাহরণ দেখো, পরফাইরা, ল্যামিনারিয়া, সারগাসাম, মনে রাখতে হবে এগুলো কিন্তু উদাহরণ। আর অ্যামং 70 স্পিসিস অফ ম্যারিন অ্যালগি দ্যাট ইউজেস অ্যাজ ফুড হিসেবে, খাদ্য হিসেবে কী ব্যবহার করা হয়, ল্যামিনেরিয়া, সারগাসাম এবং পরফাইরা। সার্টেন মেরিন ব্রাউন অ্যালগি অ্যান্ড রেড অ্যালগি প্রডিউসেস লার্জ অ্যামাউন্ট অফ হাইড্রোক্লোরাইড। এবং কিছু অ্যালগি রয়েছে, সেটা ব্রাউনও হতে পারে এবং রেড অ্যালগি হতে পারে, তারা কি করতে পারে না হাইড্রোক্লোরাইড তৈরি করতে পারে। হাইড্রোক্লোরাইড কারা, যারা ওয়াটার হোল্ডিং সাবস্টেন্স, জলকে কী করতে পারে, ধরে রাখতে পারে, এরকম কিন্তু সাবস্টেন্স কিন্তু তৈরি করতে পারে। যেমন কি একটা হচ্ছে উদাহরণ অ্যালজিন, যেটা ব্রাউন অ্যালগির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, একটা হচ্ছে কারাজিন, যেটা রেড অ্যালগির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মানে এদের যে সেল ওয়াল, ধরো একটা সেল ওয়াল, একটা এরকম একটা অ্যালগি আছে, এই সেল ওয়ালের বাইরে একটা বিশেষ রকমের স্ট্রাকচার থাকে, ঠিক আছে, আঠালো এই যে আঠালো একটা স্ট্রাকচার থাকে। এই যে এইটা রেড অ্যালগির ক্ষেত্রে থাকে অ্যালজিন, আর ঠিক আছে, আর হচ্ছে এর ক্ষেত্রে থাকে কারাজিন। ব্রাউন অ্যালগির না এর থেকে উল্টা বলছি, ব্রাউন অ্যালগির ক্ষেত্রে থাকে ব্রাউন অ্যালগির ক্ষেত্রে অ্যালজিন, আর রেড অ্যালগির ক্ষেত্রে কারাজিন। কী করে মনে রাখবে, দেখো আর মানে কারাজিন, ক্লিয়ার। আর অ্যালজিনটা ব্রাউন অ্যালগির ক্ষেত্রে থাকবে, বোঝা গেল। এরপরে কি আসছে, হুইচ ইজ ইউজফুল ইন কমার্শিয়ালি ব্যবহার করা হয়। আগার বলে একটা বস্তু রয়েছে, ওয়ান অফ দ্য কমার্শিয়াল প্রোডাক্ট অবটেন ফ্রম কিসের থেকে পাওয়া যায়, জিলেডিয়াম এবং গ্র্যাসিলেরিয়া, দুটো শৈবাল থেকে পাওয়া যায়। ইউজ টু গ্রো মাইক্রোবস অ্যান্ড ইন প্রিপারেশন অফ আইসক্রিম অ্যান্ড জেলি। আইসক্রিম এবং জেলি তৈরি করতে কিন্তু এগুলোকে ব্যবহার করা হয়। কাকে ব্যবহার করা হয়, এই জিলেডিয়াম এবং গ্র্যাসিলারিয়া। এবং কি না ক্লোরেল্লা, যেটা সেই ক্লোরেল্লা ইউনিসেলুলার ক্লোরেল্লা বলে একটা শৈবাল, যেটা কি না ইউনিসেলুলার অ্যালগি, মানে এককোষী শৈবাল, রিচ ইন প্রোটিন, তাদের মধ্যে অনেক বেশি প্রোটিন থাকে। এবং এটা কি হয়, এজন্য ইউজ এস ফুড সাপ্লিমেন্ট ইভেন বাই স্পেস ট্রাভেলার, যারা আকাশে গমন করে, মহাকাশে পাড়ি দেয়, তাদের ক্ষেত্রে কিন্তু ফুড সাপ্লিমেন্ট, খাদ্য হিসেবে এত বেশি প্রোটিন থাকে, তাই ক্লোরেল্লাকে কিন্তু ব্যবহার করে। তাই অ্যালগি আর সাবডিভাইডেড ইন্টু ক্লোরোফাইসি, ফিওফাইসি, রোডোফাইসি। তাহলে এই তিনটাকে ভাগ করা হয়। তাহলে এখানে কি দ্য ইকোনমিক্যাল ইম্পর্টেন্স, না হাফ অফ দ্য টোটাল কার্বন ডাইঅক্সাইড, যে মানে পৃথিবীতে যত কার্বন ডাইঅক্সাইড ফিক্স করা হয় তার কিন্তু 50% কিন্তু এর দ্বারা হয়, বোঝা গেল। এছাড়াও কি এটা হচ্ছে কি বিভিন্ন খাদ্য হিসেবে পরফাইরা, ল্যামিনেরিয়া, সারগাসাম খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও কি ওয়াটার হোল্ডিং হাইড্রোক্লোরাইড হিসেবে অ্যালজিন ব্রাউন অ্যালগির ক্ষেত্রে, কারাজিন রেড অ্যালগির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া আগার কি না জিলেডিয়াম, গ্র্যাসিলেরিয়া, এদের ক্ষেত্রে এটা তৈরি করতে ব্যবহার করা হয়। এবং এই যে আগার যেটা, সেটা আইসক্রিম এবং জেলি এগুলো কিন্তু মানে সৃষ্টি করতেও কিন্তু এই আগার কিন্তু কাজে লাগে। ক্লোরেল্লা কী হয়, ইউনিসেলুলার অ্যালগি হয়, এর মধ্যে অনেক প্রোটিন থাকে, তার জন্য এরা মহাকাশচারীরা কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু মুখের কাছে, দেখো এতটা এখান থেকে এগুলোতে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বা সেল ডিভিশন সেখানে একটু বোঝাচ্ছিল, এখানে কিন্তু বোঝার আছে, বলছি না যে বোঝার নেই, কিন্তু এগুলো কিন্তু এই উদাহরণগুলো কিন্তু বারবার একটা খাতা আলাদা করে লিখে রাখবে, নাহলে কিন্তু অসুবিধায় পড়বে, এগুলো অত সহজে মুখস্থ হবে না, কিন্তু এটা মনে রাখার বিষয়, ঠিক আছে। এরপর আসছে ক্লোরোফাইসি বলতে এরা সবুজ রঙের, যারা এই সমস্ত অ্যালগিগুলো সবুজ রঙের হয়, সেগুলোকে বলবো না ক্লোরোফাইসি, ঠিক আছে। তো ক্লোরোফাইসি মানে ক্লোরোফিল থাকবে তার হিসেবে মূলত। তাহলে কী হয়, দ্য মেম্বার্স অফ ক্লোরোফাইসি আর কমনলি কল্ড গ্রিন অ্যালগি, এদের কী বলা হয়, গ্রিন অ্যালগি বা সবুজ শৈবাল বলা হয়। দ্য প্ল্যান্ট বডি মে বি ইউনিসেলুলার হতে পারে, কলোনিয়াল হতে পারে, ফিলামেন্ট, এত প্রকার হতে পারে, ইউনিসেলুলার হতে পারে, কলোনির মতো হতে পারে, ফিলামেন্টের মতো হতে পারে। they are usually grass green due to dominance of pigment chlorophyll অ্যান্ড ক্লোরোফিল বি। এদের মধ্যে যে পিগমেন্টটা থাকে সেটা কি থাকে, ক্লোরোফিল এ আর বি, এই দুটো থাকে। এই ক্লোরোফিল এ এবং বি কিন্তু থাকে। দ্য পিগমেন্ট আর লোকালাইজড ইন ডেফিনাইট ক্লোরোপ্লাস্ট। এই যে
ক্লোরোফিলগুলো সেটা কোথায় থাকে না ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু অবস্থান করে। দ্য ক্লোরোপ্লাস্ট মে বি ডিস্কয়েড, প্লেট লাইক, রেটিকুলেট, কাপ শেপড, স্পাইরাল, রিবন শেপড ইন ডিফারেন্ট স্পিসিস। বিভিন্ন রকমের যে স্পিসিস, বিভিন্ন রকমের আরও অন্য যে প্রাণী, তাদের ক্ষেত্রে কী হয়, এদের যে এদের যে ক্লোরোপ্লাস্টটা সেটা কিন্তু অনেক রকমের কিন্তু গঠন হতে পারে। ডিস্কের মতো হতে পারে, ডিস্কয়েড, প্লেটের মতো হতে পারে, রেটিকুলেট হতে পারে, কাপের মতো হতে পারে, স্পাইরাল হতে পারে, রিবন যে গঠন তার মতো হতে পারে, বিভিন্ন রকমের কিন্তু হতে পারে। মোস্ট অফ মেম্বারস হ্যাভ ওয়ান অর মোর স্টোরেজ বডিজ কল্ড পাইরিনয়েডস। এদের কী থাকে না স্টোরেজ বডি থাকে। স্টোরেজ বডি মানে খাদ্যকে এরা সংগ্রহ করে রাখতে পারে, যেটাকে বলা হচ্ছে পাইরিনয়েড, লোকেটেড ইন দ্য ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের মধ্যে পাইরিনয়েড বলে একটা বস্তু থাকে যেটা কী করতে পারে না সবকে খাদ্যকে সংগ্রহ করতে পারে। পাইরিনয়েডস কন্টেন, এই পাইরিনয়েডের মধ্যে কী হয় না কন্টেন্ট প্রোটিন বিসাইড স্টার্চ, মানে প্রোটিন বিসাইড স্টার্চ, ভিতর দিকে প্রোটিন বাইরের দিকে স্টার্চ থাকে এই পাইরিনয়েড দানা যেটাই। সাম অ্যালগি মে স্টোর ফুড ইন দ্য ফর্ম অফ ড্রপলেটস, এরা কেউ কেউ আবার কী করতে পারে অয়েল ড্রপলেট, মানে বিভিন্ন রকম যে তৈলবিন্দু সেই হিসেবেও কিন্তু খাদ্যকে এরা সঞ্চয় করে রাখতে পারে। গ্রিন অ্যালগি ইউজুয়ালি হ্যাভে রিজিড সেল ওয়াল, এদের একটা রিজিড সেল ওয়াল সেলুলোজ নির্মিত থাকবে, শক্ত একটা বাইরে কোষপ্রাচীর থাকবে। এর কী দ্বারা গঠিত হয় দেখো, ইনার লেয়ার অফ সেলুলোজ, ভিতরের দিকে ইনার লেয়ার অফ সেলুলোজ, বাইরের দিকে আউটার লেয়ার অফ পেকটোজ। তাহলে ইনার লেয়ার অফ ভিতরের দিকে থাকবে সেলুলোজ, বাইরের দিকে থাকবে পেকটোজ, তার জন্য অনেক বেশি পরিমাণে শক্তিশালী হয়। তাহলে এটা মনে রাখার জন্য একটু বলছি এমনি মনে রাখবে পেকটো সেলুলোজ, এটা কী দ্বারা দিলে পেকটো সেলুলোজ। তাহলে পেকটো সেলুলোজ যদি হয়, এই পেকটো সেলুলোজ বলতে বাইরের দিকে পেকটোজ আর ভিতরের দিকে সেলুলোজ দ্বারা কিন্তু গঠিত হয়। বোঝা গেল? এরপরে বলছে যে ভেজিটেটিভ, হ্যাঁ এরপরে কী বলছে যে যে রিপ্রোডাকশনের কথা বলছে না, একটা কি ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলতে যে অঙ্গজ জনন সেটা কীভাবে সম্পন্ন হয়, বাই ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে হয়, ফ্র্যাগমেন্টেশন করার মাধ্যমে হয়, অর বাই ফরমেশন অফ ডিফারেন্ট টাইপস অফ স্পোর, বিভিন্ন রকমের যে স্পোর যে রেণু সেটা গঠনের মাধ্যমে হতে পারে। ঠিক আছে, ফ্র্যাগমেন্টেশন বোঝা গেল। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে হয়, বাই ফ্ল্যাজেলেটেড জুস্পোরের মাধ্যম যেটা ফ্ল্যাজেলা রয়েছে তার মাধ্যমে হতে পারে। প্রোডাকশন ইন জুস্পোরাঞ্জের মধ্যে জুসপোর তৈরি তার মাধ্যমে হতে পারে। সেক্সুয়াল রিপ্রোডাকশন কী হতে পারে, সোস কনসিডারেবল ভ্যারিয়েশন ইন টাইপ অ্যান্ড ফরমেশন অফ সেক্সেল, বিভিন্ন রকমের যে গ্যামেট, সেক্সেল বলতে গ্যামেটস, বিভিন্ন রকমের গ্যামেটের যে গঠনের যে বৈচিত্র্যতা সেরকম কিন্তু লক্ষ্য করা যায়। কেন বলতে এটা আইসোগেমাস, উগেমাস, অ্যানাইসোগেমাস সবই লক্ষ্য করা যায়। আইসোগেমাস, অ্যানাইসোগেমাস, উগেমাস সবই লক্ষ্য করা যায়। সাম কমনলি ফাউন্ড অ্যালগি কী না ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ইউলোথ্রিক্স, পাইরোগাইরা, কারা, এগুলো। তাহলে এই উদাহরণগুলো কিন্তু সব মনে রাখতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? অ্যানাইসোগেমাস, উগেমাস, আইসোগেমাস এগুলো সবই আগের পাতায় বলা হয়েছিল। এবার ফিওফাসি বলতে কারা, এদের হচ্ছে ব্রাউন অ্যালগি যারা বাদামি রঙের, সেই বাদামি রঙের অ্যালগির জন্য এটা কিন্তু হয়, এই ব্রাউন অ্যালগির জন্য হয়। তো কি দ্য মেম্বার্স অফ ফিওফাইসি অর ব্রাউন অ্যালগি আর ফাউন্ড প্রাইমারিলি ইন ম্যারিন হ্যাবিটাট। এই যে ব্রাউন অ্যালগি যেগুলো, সেই ব্রাউন অ্যালগিগুলো কোথায় পাওয়া যায় না সমুদ্র, যেখানে মোটামুটি এখানে কি ছিল ফ্রেশ অথবা ম্যারিন হতে পারে, কিন্তু এটা ম্যারিন হ্যাবিটেটে লক্ষ্য করা যায়। ইটস ও গ্রেট ভ্যারিয়েশন ইন সাইজ অ্যান্ড ফর্ম, যে গঠন, ঠিক আছে, সেখানে কিন্তু অনেক পরিমাণে কিন্তু বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। দে রেঞ্জ ফ্রম সিম্পলার ব্রাঞ্চ ফিলামেন্টাস ফর্ম, সিম্পলার শুধুমাত্র একদম সিম্পলার ব্রাঞ্চ ফিলামেন্টাস ফর্ম, যেটাকে বলা হচ্ছে একটোকার্পাস বলা হচ্ছে। ক্লিয়ার? সেখান থেকে কী হয় না, সেখান থেকে কিন্তু এরা প্রফিউজলি ব্রাঞ্চ ফর্ম অ্যাজ রিপ্রেজেন্টেড বাই কেলস, অনেক বড় কেল্প হতে পারে, ছোটো একদম বাচ্চা ছানা ছোটো একটোকার্পাস, শুধুমাত্র একদম সিম্পল ব্রাঞ্চ ফিলামেন্টাস একটোকার্পাস থেকে একদম অনেক দূর পর্যন্ত বিস্তৃত কেল্পও কিন্তু হতে পারে। হুইচ মে রিচ এ হাইট অফ 100 মিটার পর্যন্ত তারা বিস্তৃত হতে পারে। বোঝা গেল? দে পোজেসেস ক্লোরোফিল এ সি, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, এগুলো এত সব পিগমেন্ট তার মধ্যে থাকতে পারে। ওখানে ক্লোরোফিল এ বি মূলত ছিল, এর ক্ষেত্রে ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল এটা থাকে। দ্য ভ্যারি ইন কালার ফ্রম অলিভ গ্রিন টু ভেরিয়াস শেডস অফ ব্রাউন ডিপেন্ডিং আপন দ্য অ্যামাউন্ট অফ জ্যান্থোফিল পিগমেন্ট। এই যে জ্যান্থোফিল যে পিগমেন্টটা হয়, এই জ্যান্থোফিল পিগমেন্টের যে বৈচিত্র্যতা, কীরকমের যে জ্যান্থোফিল পিগমেন্টটা রয়েছে সেগুলোর উপরে ভিত্তি করে এর রঙটা বাদামি থেকে অলিভ গ্রিন, একটু সবুজ থেকে একদম পুরো ব্রাউন কিন্তু হতে পারে। এদের যে কিসের জন্য না জ্যান্থোফিল পিগমেন্টের জন্য। ফিউকোজ্যান্থিন একটা কি জ্যান্থোফিল পিগমেন্ট, এই ফিউকোজ্যান্থিন প্রেজেন্ট ইন দেম। তাহলে ফিউকোজ্যান্থিন যেটা সেটা তার মধ্যে থাকার জন্যে কী হয় না, ফিউকোজ্যান্থিন তার মধ্যে থাকার জন্য কী হয় না হচ্ছে এরকম বাদামি রঙের গঠন কিন্তু লক্ষ্য করা যায়। ফুড ইজ স্টোরড অ্যাজ কমপ্লেক্স কার্বোহাইড্রেট হুইচ মে বি ইন দ্য
ফর্ম অফ ল্যামিনারিন অ্যান্ড ম্যানিটল, এবং এদের যে খাদ্য সেই সরি, তো এদের যে খাদ্য এটা কী হয় না কমপ্লেক্স জটিল কার্বোহাইড্রেট হিসেবে কিন্তু থাকতে পারে। সেটা কী হতে পারে না ল্যামিনারিন আর ম্যানিটল। ওদের ক্ষেত্রে কী ছিল পাইরিনয়েড ছিল, পরে পার্থক্য করে পড়াবো ছকটাতে, কিন্তু তার আগে আমি বলছি শোনো, ওখানে কী ছিল পাইরিনয়েড ছিল তাই না, প্রোটিনের বাইরে স্টার্চ। তো এখানে কী রয়েছে ল্যামিনারিন ম্যানিটল এই হিসেবে থাকে। দ্য ভেজিটেটিভ সেলস হ্যাভ এ সেলুলোজিক ওয়াল, সেলুলোজের ওয়াল গঠিত হয় ইউজুয়ালি কভার দ্য আউটসাইড বাই জিলেটিনিয়াস কোটিং, যেটা হচ্ছে অ্যালজিনের মাধ্যমে থাকে, কোলয়েডাল সাবস্টেন্স থাকে, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি থাকে তার মধ্যে অ্যালজিন। তো ওখানে কী ছিল পেক্টোসেলুলোজ, বাইরের দিকে পেক্টোজ ভিতরের দিকে সেলুলোজ, এর ক্ষেত্রে কি বাইরের দিকে অ্যালজিন বলে একটা কী থাকে, একটু জেলি গঠন থাকে, জিলেটিনিয়াস কোটিং থাকে, এবং এখানে কী থাকে না সেলুলোজের কিন্তু ওয়াল থাকে, মানে একটা প্রাচীর থাকে। দ্য প্রোটোপ্লাস্ট কন্টেন ইন অ্যাডিশন টু প্লাস্টিডস এ সেন্ট্রালি লোকেটেড ভ্যাকুয়াল অ্যান্ড নিউক্লিয়াসের মধ্যে এছাড়াও কী থাকে প্লাস্টিড, ভ্যাকুয়াল, নিউক্লিয়াস এগুলো থাকে, ঠিক আছে। দ্য প্ল্যান্ট বডি ইজ ইউজুয়ালি অ্যাটাচ টু দ্য সাবস্ট্রেটাম বাই হোল্ডফাস্ট অ্যান্ড হ্যাজ এ স্টক দ্য স্টিপ অ্যান্ড লিপ লাইক ফটোসিনথেটিক অর্গান ফ্রন্ট। তাহলে দেখো এখানে গঠনটা এই তার জন্য আমি ছবিটা বলিনি। দেখো এই যে এগুলো সব কিন্তু কিসের উদাহরণ না ব্রাউন অ্যালগির উদাহরণ। তো ব্রাউন অ্যালগিতে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখো হোল্ডফাস্ট, মানে কি কিছু কোনো একটা বস্তুকে ধরে রাখতে পারে, বস্তু সেটাকে হোল্ড করে রাখতে পারে। তারপরে স্টকের মতো গঠন সেটাকে বলছে স্টিপ। তারপরে কী থাকে একটা ফ্রন্ট। তাহলে তিনটি গঠন নিয়ে কিন্তু গঠিত হয়, একটা হচ্ছে হোল্ডফাস্ট, একটা স্টিপ আর একটা ফ্রন্ট। এই তিনটা গঠন নিয়ে গঠিত হয় সবার ক্ষেত্রে। এদের ক্ষেত্রে হোল্ডফাস্ট যে ফ্রন্ট বাইরের দিকে, এছাড়াও এখানে এয়ার ব্লাডার রয়েছে, এরকম স্টিপ ফ্রন্ট এরকম গঠন দ্বারা গঠিত হয়। তাহলে এই ছবিগুলো দিয়ে দিতে পারে যে প্রথম যে ছবি সেটা কি না ল্যামিনারিয়ানের গঠন, এই যে গঠন ল্যামিনারিয়াম, সবগুলো একদম স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয় যেটা সেটা ফিউকাসের গঠন, এই যে ফিউকাস, এটা মনে রাখতে হবে ফিউকাসের গঠন। 3 নম্বর ছবি কি না ডিকটিওটা, ঠিক আছে, এটার গঠন, সেগুলো কিন্তু ছবিটা দেখে মনে রাখতে হবে। এরপর কী আসছে বোঝা গেল। তাহলে কী হয় দেখো, তাহলে এটা সাবস্ট্রেটাম বাই হোল্ডফাস্টের মাধ্যমে ধরে রাখবে, তারপর একটা স্টক থাকবে যেটাকে বলে স্টাইপ, তারপর একটা কী থাকবে ফটোসিনথেটিক অর্গান থাকবে, মানে যেটা কী করতে পারে সালোকসংশ্লেষে অংশগ্রহণ করতে পারে, সেটা হচ্ছে ফ্রন্ট। ভেজিটেটিভ রিপ্রোডাকশন টেক্স প্লেস বাই, এবং ভেজিটেটিভ অঙ্গজন কিসের মাধ্যমে সম্পন্ন হয় না ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে, সবার ক্ষেত্রে ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে মোটামুটি হয়। অ্যাসেক্সুয়াল কি স্পোর, একই স্পোর গঠনের মাধ্যমে। মোস্ট অফ দ্য ব্রাউন অ্যালগি বাইফ্ল্যাজেলেটেড জুস্পোর, বাইফ্ল্যাজেলেটেড মানে একটা জুস্পোর এরকম দুটো কিরকম ফ্ল্যাজেলা থাকবে, বাইফ্ল্যাজেলেটেড জুস্পোর, দুটো ফ্ল্যাজেলা থাকবে এই জুস্পোরের মধ্যে। দ্যাট আর পিয়ার শেপড, এটা কী হবে পিয়ার শেপড হয়, অ্যান্ড হ্যাজ 2 আনইকুয়াল ল্যাটারাল ফ্ল্যাজেলা। ল্যাটারাল বলতে ধরো এই যে এটা আমি এপিকা লিখেছি, ল্যাটারাল বলতে এই দুটো পাশে, এটা একটা বড় একটা একটা ছোটো এরকম যে ফ্ল্যাজেলা থাকবে এইটা এরকম না, এটা এপিকাল লিখেছি আমি, এটা যা শিখেছি, কিন্তু এটা কী থাকে ল্যাটারাল, মানে দুটো আলাদা সাইডের দিকে এবং দুটো আনইকুয়াল, একটা বড় একটা ছোটো কিন্তু হয়। রিপ্রোডাকশন কি না সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাহলে এদেরও স্পোরের মাধ্যমে হলো। সেক্সুয়াল রিপ্রোডাকশন কী হতে পারে আইসোগ্যামাস হতে পারে, অ্যানাসোগ্যামাস হতে পারে, উগোমাস হতে পারে, সে একই কথা। ইউনিয়ন অফ গ্যামেট মে টেক প্লেস ইন ওয়াটার অর উইদিন দ্য উগোনিয়াম বা উগোনিয়াস স্পিসিস, সেটা উগোনিয়ামের মধ্যে হতে পারে এবং ওয়াটারের মধ্যেও কিন্তু এই ফিউশন অফ গ্যামেট হতে পারে। দ্য গ্যামেটস আর পাইরিফর্ম বা পিয়ার শেপড অ্যান্ড বিয়ার 2 ল্যাটারালি অ্যাটাচড ফ্ল্যাজেলা, এবং এদের ক্ষেত্রে কী থাকে এই যে বলাই হলো যে কী থাকে না গ্যামেট যেগুলো হয় সেগুলো কী হয়, সেগুলো কী হবে না তাদের মধ্যে দুটো ল্যাটারালি অ্যাটাচ ফ্ল্যাজেলা কিন্তু থাকবে, যেটা মোটাইল হবে আর কি। ক্লিয়ার, এটা এদের গ্যামেটের কিন্তু বৈশিষ্ট্য। দ্য কমন ফর্মস কী কী রয়েছে এদের উদাহরণ একটোকার্পাস, ডিকটিওটা, ল্যামিনেরিয়া, সার্গাসাম, ফিউকাস, এগুলো কিন্তু বিভিন্ন রকমের। এরপরে আমরা আসছি রোডোফাইসি। রোডোফাইসি বলতে লাল রঙের যে সমস্ত অ্যালগিগুলো, কীরকম বলছে দ্য মেম্বার্স অফ রোডোফাইসের কমনলি নোন অ্যাজ রেড অ্যালগি, এই রেড অ্যালগির মধ্যে পড়ে, কারণ বিকজ প্রিডমিনেন্ট অফ রেড পিগমেন্ট, লাল যে পিগমেন্ট সেটার জন্য, সেটার নাম কি না আর ফাইকোএরিথ্রিন ইন দেয়ার বডি। তাহলে দেখে আর ফাইকোএরিথ্রিন রয়েছে, সেই আর ফাইকোএরিথ্রিনের জন্যই কিন্তু কী হয় এরা লাল শৈবাল কিন্তু হয়, ঠিক আছে, আর ফাইকোএরিথ্রিনের জন্য। ওদের যেমন ফিউকোজ্যান্থিনের জন্য বাদামি হয়, এদেরও আর ফাইকোএরিথ্রিনের জন্য কিন্তু কী হয় না লাল হয় ইন দেয়ার বডি। মেজরিটি অফ দ্য রেড অ্যালগি আর ম্যারিন উইথ গ্রেট কনসেন্ট্রেশনস ফাউন্ড ইন দ্য ওয়ার্মার এরিয়া, ঠিক আছে। এরা কি বেশিরভাগ কী হয় এই রেড অ্যালগিগুলো না সমুদ্রে থাকে, এবং এগুলোকে বেশি পরিমাণে কোথায় পাওয়া যায় ফাউন্ড ইন ওয়ার্মার এরিয়াস, একটু গরম গরম যে জায়গা সেখানে লক্ষ্য করা যায়। দে অকার ইন বোথ ওয়েল লাইটেড রিজিয়ন ক্লোজ টু দ্য সারফেস অফ ওয়াটার, এরা কোথায় লক্ষ্য করা যায়, এদেরকে কোথায় লক্ষ্য করা যায় না
মানে খুব যেখানে আলো পড়ছে আর কি, ধরো একটা এরকম একটা জল আছে, এরকম একটা জল আছে, ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, অনেক বেশি পরিমাণ উপরটা আলো পড়বে, সেখানে লক্ষ্য করা যায় আর ক্লোজ মানে সারফেস অফ দ্য ওয়াটার, এই যে ওয়াটার তার একেবারে মানে সারফেসের কাছে লক্ষ্য করা যাবে এগুলোকে। অ্যান্ড অলসো গ্রেট ডেপথ ইন ওশেন, মানে একবারে দেখো গভীর, সেখানেও কিন্তু লক্ষ্য করা যাবে, এখানেও লক্ষ্য মানে সারফেসও লক্ষ্য করা যাবে এবং গ্রেট ডেপথেও মানে অনেক গভীরেও কিন্তু লক্ষ্য করা যাবে। হোয়ার রিলেটিভলি লিটিল লাইট পেনিট্রেট, যেমন মানে আলোটা অনেক কম আছে, সেখানেও কিন্তু লক্ষ্য করা যাবে। দ্য রেড থ্যালাই অফ মোস্ট অফ দ্য রেড অ্যালগি আর মাল্টি সেলুলার, এদের যে এরা হয় বেশিরভাগ কিন্তু মাল্টি সেলুলার মানে বহুকোষী হয়। সাম অফ দেম হ্যাভ কমপ্লেক্স বডি অর্গানাইজেশন, এদের মধ্যে কিছু কিছু কমপ্লেক্স জটিল মানে বডি অর্গানাইজেশন দ্বারা গঠিত হয়। দ্য ফুড স্টোর অ্যাজ ফ্লোরিডিয়ান স্টার, এরা কী হিসেবে, তাহলে প্রথমটা পাইরিনয়েড, দ্বিতীয়টা ল্যামিনেরিয়াম ম্যানিটল, আর তৃতীয়টা কি, ফ্লোরিডিয়ান স্টার্চ হিসেবে কিন্তু এরা কী করতে পারে, খাদ্যটাকে সঞ্চয় করে রাখতে পারে। হুইচ ইজ ভেরি সিমিলার টু অ্যামাইলোপেকটিন, এই কোশ্চেনটা নিটে পড়েছিল। এই যে ফ্লোরিডিয়ান স্টার্চের গঠনটা সেটা কী রকমের না, ভেরি সিমিলার টু অ্যামাইলোপেকটিন অ্যান্ড গ্লাইকোজেন ইন স্ট্রাকচার, এরা অ্যামাইলোপেকটিন এবং গ্লাইকোজেনের মতো এদের কিন্তু গঠনটা হয় ফ্লোরিডিয়ান স্টার্চের, অ্যামাইলোপেকটিন এবং গ্লাইকোজেনের মতো, মনে রাখতে হবে। দ্য রেড অ্যালগি ইউজুয়ালি রিপ্রোডিউস ভেজিটেটিভলি, সে জানে সবাই ভেজিটেটিভলি কিসের মাধ্যমে করবে, ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে করবে। দে রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি বাই নন মোটাইল স্পোর, দেখো এতক্ষণ পর্যন্ত জুস পড় চলছিল, কিন্তু জানতে হবে যে রোডোফাইসির ক্ষেত্রে কিন্তু কোনো ফ্ল্যাজেলা থাকে না, আর কোনো ফ্ল্যাজেলা না থাকার জন্য এরা কিন্তু নন মোটাইল হয়। নন মোটাইল বলতে সেটা চলনশীল নয়, ক্লিয়ার। এবং সেক্সুয়াল যেটা করে সেটাও কিন্তু নন মোটাইলই হয়, সেটাও কিন্তু নন মানে এদের ক্ষেত্রে ফ্ল্যাজেলা থাকে না রোডোফাইসির ক্ষেত্রে, এটার বিশেষ বৈশিষ্ট্য এর, এটা মনে রাখতে হবে। রোডোফাইসি বললেই তার মধ্যে কোনো ফ্ল্যাজেলা নাই, ফ্ল্যাজেলা না থাকার জন্য যাই হয় গ্যামেটই হোক বা তার কী হয় তার স্পোরই হোক, সবই কিন্তু কী হবে না, সবই কিন্তু নন মোটাইল হবে, চলনশীল নয় হবে, ক্লিয়ার, বোঝা গেল। এবং হয় এবং কী হয় না, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ উগ্যামাস, দেখো আইসোগ্যামাস আনাইসোগ্যামাস হয় না, এরা কী হয় উগ্যামাসলি হয়, হ্যাঁ। ওকে, অ্যাকম্প্যানিড বাই কমপ্লেক্স পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্টের মাধ্যমে হয়, জানতে হবে কি কমপ্লেক্স পোস্ট ফার্টিলাইজেশন ডেভেলপমেন্ট হয়, মাথা খারাপ করে লাভ নাই, তাহলে জানবে উগ্যামাসলি কিন্তু ঘটে। এবং এদের কী কী মেম্বার হয়েছে, পলিসাইফেনিয়া, পরফাইরা, গ্র্যাসিলেরিয়া, জিলেরিয়াম গ্র্যাসিলেরিয়া আগার তৈরিতে ব্যবহার করা হয়, পলিসাইফোনিয়া আর পরফাইরা, ছবি দেখো ওদিকে আছে দেখো, যে পরফাইরার ছবি মনে রাখবে, ফ্রন্ট আছে এরকম, আর হচ্ছে পলিসাইফোনা গাছের মতো একটা দেখতে, ক্লিয়ার, ছবিগুলো মনে রাখতে হবে, বোঝা গেল। এরপর এখানে যে পার্থক্যটা, এতটা পুরোটা পড়া হলো, এবার পার্থক্যটা একটু আগে তোমরা পুরোটা পড়ে নেবে, পুরোটা পড়ে মুখস্থ করার চেষ্টা করবে, এখানে অনেক কিছু মানে মানে মনে রাখতে হবে, তারপর এটা দেখবে। দেখো তাহলে ক্লোরোফাইসির ক্ষেত্রে প্রথমে কি আছে, কমন নেম গ্রিন অ্যালগি, ব্রাউন অ্যালগি, এছাড়া ফিওফাইসি কি বলে, ব্রাউন অ্যালগি বাদামি, আর রোডোফাইসি আর মানে রেড অ্যালগি। এদের যে মেজর পিগমেন্ট আমরা পড়েছিলাম এখানে কি, ক্লোরোফিল এ বি থাকে, এদের ক্ষেত্রে কী থাকে, ক্লোরোফিল এস এ, ক্লোরোফিল সি, এছাড়া ফিউকোজ্যান্থিন মানে কি জ্যান্থোফিল থাকে, এছাড়াও ক্যারোটিনয়েডও থাকে, লেখা ছিল, ক্যারোটিনয়েড লিখে দেবে এখানে নিচটাতে। তো ফিউকোজ্যান্থিনের জন্য এটা বাদামি হয়। এছাড়া এদের এই তোমার রোডোফাইসির ক্ষেত্রে কী থাকে, ক্লোরোফিল এ থাকে, ক্লোরোফিল ডি থাকে, এছাড়াও আর ফাইকো এরিথ্রিন থাকে, আর ফাইকো এরিথ্রিনের জন্য কিন্তু এরা লাল হয়, বোঝা গেল। স্টোর ফুড যদি বলে তাহলে এখানে কি না হচ্ছে, স্টার্চ হিসেবে এরা স্টোর করে, এবং কিসে স্টোর করে, পাইরিনয়েড যে স্ট্রাকচারটা থাকে, সেই পাইরিনয়েড স্ট্রাকচারের মধ্যে কী করতে পারে, স্টোর করতে পারে। এদের ক্ষেত্রে কী থাকে, ম্যানিটল থাকে, ল্যামিনেরিন থাকে, কার ক্ষেত্রে, ফিওফাইসির ক্ষেত্রে বা ব্রাউন অ্যালগির ক্ষেত্রে। আর এর ক্ষেত্রে কী থাকে, ফ্লোরিডিয়ান স্টার্চ থাকে, সেটা কার মতো গঠন, অ্যামাইলোপ্যাকটিনের মতো সিমিলার মানে গঠন, অ্যামাইলোপ্যাকটিন আর গ্লাইকোজেনের মতো সিমিলার কিন্তু এই ফ্লোরিডিয়ান স্টার্চের গঠনটা হয়। সেল ওয়ালটাও তোমরা জানো, এটা সেলুলোজ দ্বারা গঠিত হয়, সবগুলো মোটামুটি সেলুলোজ দ্বারা গঠিত হয়। এটা সেলুলোজ হয়, বাইরের দিকেই থাকে, অ্যালজিন থাকে। এটা আরেকটা কি, পেকটোজও আছে, অবশ্যই পেকটোজটাও লিখে রাখে, সেলুলোজ বাইরের দিকে পেকটোজ, ভিতরের দিকে সেলুলোজ, তার জন্য সেলুলোজটা প্রচুর রিজিড হয়ে থাকে। এদের ক্ষেত্রে দিকে সেলুলোজ, পেকটিন, পলিসালফেট এস্টার, মনে রাখবে পলিসালফেট এস্টার দ্বারা গঠিত, একটা বিশেষ একটা ইম্পর্টেন্ট বলে যে পলিসালফেট এস্টার কোথায় থাকে না, পলিসালফেট এস্টার কিন্তু রোডোফাইসিতে থাকে তার সেল ওয়ালে। ফ্ল্যাজেলেটেড কী হয়, এদের 2 থেকে 8টা ইকুয়াল এপিকাল, এদের মানে এদের যে গঠনটা এরকম, ধরো এরকম দুরকম উপর দিকে আর কি, এদের যেটা আঁকছিলাম সব জায়গায়, এটা ইকুয়াল এপিকাল উপর দিকটা থাকবে। আর এদের ক্ষেত্রে দুটো আনইকুয়াল, এরকম একটা দিকে বড়, এদের একটা ছোটো, আনইকুয়াল দুটো ফ্ল্যাজেলা কিন্তু থাকবে। আর এদের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে, বলা হলো এরা কি নর্মোরাইল হওয়ার জন্য এদের ক্ষেত্রে থাকবে না। এবং এদের ক্ষেত্রে কোথায় থাকে দেখো, ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার, সল্ট ওয়াটার। ফ্রেশ ওয়াটার মানে স্বাদু জলে থাকে, ব্র্যাকিশ বলতে যেখানে সমুদ্রের জল আর নদীর জল মিশে, মানে সেখানে সেটাকে বলে ব্র্যাকিশ ওয়াটার, সেখানে থাকে। এবং সল্ট ওয়াটার মানে লবণাক্ত জলে থাকে। ফিওপাইসির ক্ষেত্রে কী থাকে না, ফ্রেশ ওয়াটারে থাকে, ব্র্যাকিশ ওয়াটারে থাকে এবং সল্ট ওয়াটার একই জায়গায়। আর এদের ক্ষেত্রে কি, ফ্রেশ ওয়াটার সাম, কিছুর ক্ষেত্রে ব্র্যাকিশ ওয়াটার, হ্যাঁ সল্ট ওয়াটার।
সেই সমস্ত একদম সব একই রকম আছে, সেখানে কিন্তু অবস্থান করে। আশা করি বোঝা গেল। এখানে বেশি বোঝার থেকে বেশি পরিমাণে কি, বেশি পরিমাণে মনে রাখতে হবে। তো এটা খাতায় আলাদা করে সব উদাহরণগুলো লিখে রাখবে, তাহলে মনে রাখতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, আশা করি সব বুঝতে পেরেছো। ওকে, তাহলে থ্যাংক ইউ। পরের লেকচার আবার হবে গ্রাফাইট নিয়ে। ঠিক আছে।